আপনার কি মনে হয় যে জামাতের মতো ধর্মশ্রয়ী যে দল, সেই দলের যে বিরোধী দলে এসে অবস্থান, সেটা একটা রাজনৈতিক শূন্যতারই ছবি বাংলাদেশের জন্য? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটে, তা তো বটে। এটা একটা, এটার জন্য আওয়ামী লীগের বড় একটা দায়িত্ব আছে। কারণ আওয়ামী লীগ দায়ভার রয়েছে। হ্যাঁ, দায়ভার, বড় ধরনের দায়ভার আছে। কারণ আওয়ামী লীগের এই স্বৈরতন্ত্র কিংবা একদলীয় শাসন, আওয়ামী লীগ তো আসলে একদলীয় শাসন করেছে। এবং সেই সময় কিন্তু এই দলগুলো কিংবা এই দলের সাথে সম্পর্কিত চিন্তার মানুষেরা কিন্তু ওই সময় তৈরি হয়েছে। কারণ আওয়ামী লীগ যে কোনোভাবে ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন ধরনের এই ধরনের বৈষম্যবাদী গোষ্ঠীগুলিকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং সরকারের ভূমিকাটাও ছিল বৈষম্যবাদী। তো তার ফলে ওই যখন সরকার চলে গেছে, এরা তো ছিল, বিভিন্নভাবে ছিল। আমরা জামাতে ইসলামে এটাও দেখেছি যে বিএনপির সমাবেশ 28 অক্টোবরের কথা মনে আছে, যে বিএনপি সমাবেশ করতে পারলো না, কিন্তু জামাত খুব ভালো মতো সমাবেশ করতে পারলো। তার মানে একদিক থেকে তাদের উপরে যেমন চাপ ছিল, আবার অন্যদিকে বিভিন্ন ধরনের নেগোসিয়েশনও ছিল, তাদের মধ্যে সম্পর্কও ছিল। এই সমস্ত কিছু মিলিয়ে তারা এখন মনে করছে যে তারা নিজেরা খুবই, মানে তাদের দাপট দেখানোর সময় আসছে। এটা হচ্ছে একটা বড় ধরনের চ্যালেঞ্জ যে বাংলাদেশের সমাজকে যদি ইতিহাস পরিষ্কার করতে হয়, যদি তার ভবিষ্যৎ ঠিকমতো করতে হয়, 71-এর বিষয় তো ফয়সলা করতে হবে। 71-এর এই বোঝা তো আমরা ঘাড়ে নিয়ে বাংলাদেশ খুব বেশি দূর যেতে পারবে না। তো এইটা হচ্ছে একটা বড় ধরনের চ্যালেঞ্জের জায়গা। এইটা এখন নতুন বর্তমান যে সরকার, সেই সরকার কতটা যথাযথভাবে করতে পারবে, সেটা একটা তাদের চ্যালেঞ্জের বিষয়। আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে ডানপন্থা রাজনীতির যে প্রসার এবং প্রচার, সেটা সেখানে বামপন্থা রাজনীতি অনেকটাই ফেল করেছে? বামপন্থা রাজনীতি, এই 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 যে ডানপন্থা দক্ষিণপন্থার প্রসারের পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আন্তর্জাতিক মানে এই যে যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরর কিংবা ইসলাম বিদ্বেষ প্রচার, কিংবা এই যে বিভিন্ন জায়গায় তারা ইরাক থেকে শুরু করে সর্বশেষ ইরান পর্যন্ত যেভাবে তারা আগ্রাসন চালাচ্ছে, সেটার একটা প্রতিক্রিয়া আছে সারা বিশ্বে। একটা মুসলিম যে একটা জখম হয়ে যাচ্ছে, মুসলিম যে চেতনা কিংবা মুসলিম যে আইডেন্টিটি, সেটার একটা প্রতিক্রিয়া আছে। এটা একটা। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি বিভিন্ন সময় তারা যখন ক্ষমতায় আসছে কিংবা বিরোধী দলে ছিল, তারা এইদেরকে বিভিন্নভাবে ব্যবহার করেছে। আওয়ামী লীগের সাথেও তো জামাতের ঐক্যবদ্ধ আন্দোলন দেখেছি আমরা, আবার বিএনপির সাথে জামাতের ঐক্যবদ্ধ সরকার দেখেছি। তো এরা এরা এই এই পৃষ্ঠপোষকতার মধ্যে দিয়ে কিন্তু তারা বড় হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে যে এই যে বামপন্থার যে রাজনীতি, শ্রেণীভিত্তিক রাজনীতি কিংবা একটা বৈষম্যহীন বাংলাদেশের রাজনীতি, সেই রাজনীতিটা বিভিন্ন কারণে দুর্বল হয়ে যাওয়া, এটা আরেকটা কারণ। এবং এটা আপনি একটা দেখবেন যে একটা স্ববিরোধী পরিস্থিতি, সেটা হচ্ছে সমাজের মধ্যে বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা। বৈষম্যহীন মানে কি? বৈষম্যটা আপনি ধরেন শ্রেণী বৈষম্য আছে, জাতিগত বৈষম্য আছে, ধর্মীয় বৈষম্য আছে, লিঙ্গীয় মানে বৈষম্য সবার আছে। সমান সুযোগ এই নিশ্চিত করার যে বৈষম্য জায়গা। থেকে যদি বের হতে হয়, এই বৈষম্যের বাইরে যাওয়ার জন্য আকাঙ্ক্ষাটা সমাজের মধ্যে তো প্রবলভাবে আছে, আমরা দেখতে পাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানে সেটাই তো দেয়ালে দেয়ালে প্রকাশিত হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা, এটা কিন্তু বাম আকাঙ্ক্ষা। এটা বৈষম্যহীন যখনই আপনি বলবেন, এটা কোনো ডানপন্থী আকাঙ্ক্ষা না, এটা বামপন্থী আকাঙ্ক্ষা। তার মানে সমাজের মধ্যে আকাঙ্ক্ষা যেটা, সেটা কিন্তু বাম আকাঙ্ক্ষা। তারা বৈষম্যহীন বাংলাদেশ চাচ্ছে, তারা সমতার বাংলাদেশ চাচ্ছে, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ চাচ্ছে। কিন্তু সেটাকে ধারণ করে অগ্রসর হওয়ার জন্য যে সাংগঠনিক শক্তিটা দরকার, সামাজিক সাংস্কৃতিক শক্তিটা দরকার, সেটা বিভিন্ন কারণে সেটা সেটা ঠিকমতো দাঁড়াতে পারছে না। এবং দাঁড়াতে পারছে না একটা বড় কারণ হচ্ছে যে বামপন্থীদের মধ্যে দেখা গেছে যে কিছুদিন পরই বামপন্থীদের এক একটা অংশ ওই শাসকদের সাথে চলে যাচ্ছে। তো এইভাবে বামপন্থী রাজনীতির যে ধারাবাহিকতা কিংবা তার যে ক্রমান্বয়ে সম্ভাবনাটা, এই সম্ভাবনাটা তার নেতৃবৃন্দের বিভিন্ন সময়ে আপোষ কিংবা সুবিধাবাদিতা কিংবা আত্মসমর্পণের কারণে বারবার মার খেয়েছে। তো সেটা একটা বড় কারণ যে একদিকে সমাজের মধ্যে আকাঙ্ক্ষা আছে বৈষম্যহীন বাংলাদেশে, সেই আকাঙ্ক্ষা যারা ধারক তারা ধারণ আসলে করার মতো কেউ নাই। তার ফলে আপনি জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই আকাঙ্ক্ষাগুলো এমনভাবে প্রকাশিত হলো, অথচ আমরা দেখলাম তার উল্টো পথে যারা চলে তারাই রাজনৈতিকভাবে দাপট দেখাচ্ছে। তারা মাজার ভাঙছে, তারা মানুষের উপর আক্রমণ করছে, নারীর উপর আক্রমণ করছে, শ্রমিকের উপরে গুলি চালাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, অথচ আকাঙ্ক্ষা ছিল আরেক রকম। এই পরস্পর বিরোধিতাটা আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা যেটা দেখায় যে কাজটা কোথায় করতে হবে। এই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে ধরনের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক
শক্তি সমাবেশ দরকার। সেটাই হচ্ছে আমার মনে হয় যে এখনকার সবচেয়ে বড়। সেক্ষেত্রে আপনি জুলাই আন্দোলন থেকে যদি শুরু করি, যে তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের সচেতনতা আমরা দেখেছি, রাজনৈতিক সচেতনতা, সেই সচেতনতাকে কি আসলে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তা দেখেন কিনা আপনি? তরুণদের মধ্যে যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, তার বাইরেও তো বিশাল তরুণ সমাজ আছে। জি। তরুণ সমাজ মানেই যে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আছে তা তো না। জি। তো তরুণদের একটা বড় অংশগ্রহণ আমরা দেখেছি বিভিন্ন সময়। আসলে এই জুলাই গণঅভ্যুত্থান তরুণরা অংশগ্রহণ করেছে কিংবা নেতৃত্ব দিয়েছে, এটা কিন্তু খুব যে বিস্ময়কর ঘটনা তা না। তরুণরাই সবসময় করে। এটাই বাস্তবতা। হ্যাঁ, 69-এর গণঅভ্যুত্থান বলি কিংবা তারও আগে 52-র ভাষা আন্দোলন বলি, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান, সবসময় তরুণরাই করে। তরুণদেরই কাজ এটা এবং তরুণদের পক্ষেই সম্ভব। তো সেই হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের ভূমিকাটাও এটা খুব স্বাভাবিকভাবে এসেছিল এবং আমরা 2018 সালে যেমন স্কুল কলেজের ছেলেমেয়েরা নিরাপদ সড়ক আন্দোলন করেছিল। এটা একটা অসাধারণ পর্ব ছিল। একদম কিশোর বলতে পারেন। এই সময় একেবারে শিশু কিশোররা যেভাবে যে ইস্যুগুলো তুলেছিল এবং সিস্টেমটাকে ডেভেলপ করার যে আওয়াজ তুলেছিল, হ্যাঁ আওয়াজ তুলেছিল এবং যে দাবিগুলো উত্থাপন করেছিল, সেটাই যদি সরকার মনোযোগ দিত তাহলে কিন্তু যে এই ঈদের মধ্যে যে আমরা যে ভয়ঙ্কর ঘটনাগুলো দেখলাম, দুর্ঘটনাগুলো দেখলাম যেভাবে, এগুলো হতো না। কারণ যেভাবে এই যে এগুলো তো দুর্ঘটনা ঠিক না, এটা তো কাঠামোগত হত্যাকাণ্ড। তার মানে তরুণদের মধ্যে থেকে বিভিন্ন সময় উঠেছে এবং তরুণরা একটা পর্যায়ে গিয়ে আবার হতাশ হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায় কিংবা বিভিন্ন ধরনের ফাঁদের মধ্যে পড়ে কিংবা আসলে তো অপরাধী হচ্ছে বড়রা, তরুণরা তো অপরাধী না। বড়রা ব্যবহার করতে চেষ্টা করে তরুণদের বিভিন্ন ধরনের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা কিংবা তরুণদের যে শক্তি, সেটাকে ব্যবহার করতে চেষ্টা করে। তো সেই জন্য তরুণদের দিক থেকেও একটা বড় উদ্যোগ থাকা দরকার যে কোনটা ঠিক না, কোনটা বাংলাদেশের ইতিহাসের ধারাবাহিকতায় কোন দিকে তার যাওয়া উচিত, কোন পজিশন নেওয়া উচিত, মতাদর্শিক অবস্থান কিংবা রাজনৈতিক অবস্থান, সাংস্কৃতিক অবস্থান এবং বৈষম্যহীন বাংলাদেশের সাথে সঙ্গতিপূর্ণ কি, এটা তরুণদেরও কিন্তু যথেষ্ট সজাগ হওয়ার দরকার আছে। মানে কারণ বড়রা যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কিংবা ব্যবসায়িক, তারা কিন্তু অনেক শক্তিশালী এবং তারা তরুণদেরকে খেয়ে ফেলতে পারে, হজম করে ফেলতে পারে। সেইটা আমরা সেই প্রক্রিয়া জুলাই গণঅভ্যুত্থানের পরেও আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং তরুণরা একটা পর্যায়ে ভূমিকা পালন করে, কিন্তু তারপরে যে তারা হারিয়ে যায়, সেই হারানো যাতে না হয় এবং তারা যেন যথাযথভাবে রাজনৈতিক ভূমিকা পালন করে জনগণের স্বার্থে, বৈষম্যহীন বাংলাদেশের স্বার্থে, সেজন্য তাদের সজাগ হওয়া দরকার এবং তাদের পাশে থাকার জন্য বুদ্ধিবৃত্তিক সমাজ কিংবা যারা রাজনৈতিকভাবে মনে করে বৈষম্যহীন বাংলাদেশ, তাদেরও একটা দায়িত্ব আছে। এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের ভূমিকা সেজন্য খুব গুরুত্বপূর্ণ, যে শিক্ষকরা কিভাবে তাদের শিক্ষার্থীদের কাছে কি বাণী নিয়ে যাচ্ছে, কি বার্তা নিয়ে যাচ্ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক সংগঠনগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, রাজনৈতিক সংগঠনগুলোর তো আছেই। তো সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে এক একটা পর্ব আমাদেরকে ধাক্কা দিচ্ছে। আপনি সাংস্কৃতিক সংগঠনের কথা বলছেন, সারা বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে সাংস্কৃতিক যোগাযোগ বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক ধরনের স্থবিরতা দেখেন কিনা? এটা খুব চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। অন্তর্বর্তী সরকারের এটা বড় ধরনের একটা ব্যর্থতা কিংবা অন্তর্বর্তী সরকারের একটা বড় ধরনের দায়িত্বহীনতার পরিচয় আমরা দেখেছি, যে সেই সময় ভয়ে গানের অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, ভয়ে নাটকের অনুষ্ঠান বন্ধ হচ্ছে, আমরা মাজার বাউলদের উপর আক্রমণ হচ্ছে, মাজারদের উপর ওরসে আক্রমণ হচ্ছে, কবি গানের উপর আক্রমণ হচ্ছে এবং গান গাওয়ার জন্য গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত আবুল সরকার গ্রেপ্তার হয়ে আটকে আছে। এটা এই অন্তর্বর্তী সরকারের সময় একটা বড় ধরনের, বলা যায় যে সাংস্কৃতিক জগতের উপর বড় একটা ধস নেমেছিল এবং মবের যে সংস্কৃতির উদ্ভব হয়েছিল, আমরা হুমকি শুনতাম, পত্রিকা ভাঙো, ছায়ানটের উপর আক্রমণ, উদীচির উপর আক্রমণ, এগুলো তো একটা ভয়ঙ্কর ব্যাপার, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো নাই। সেই পর্যায় থেকে তো বেরোইতে হবে। সাংস্কৃতিক তৎপরতা, একটা দেশে যদি সাংস্কৃতিক তৎপরতা যথেষ্ট সক্রিয় না হয়, শক্তিশালী না হয়, সেই দেশের তো, সেই সমাজে তো কোনো ভবিষ্যৎ নেই। একটা সমাজে যদি এরকম হয় যে গান গাইতে তার ভয়, কবিতা, এখন তো গান শোনাই যায় না, এরকম একটা অবস্থা। মানে গান, নাটক, এই সমস্ত পালা গান, এই সমস্ত তৎপরতা তো মানুষকে একটা সজীব সমাজের উদাহরণ, একটা সজীব সমাজের লক্ষণ তো এগুলি। তো সেগুলি যদি না হয় তাহলে তো এটা একটা বড় বিপদের কারণ। সরকারের একটা বড় দায়িত্ব হচ্ছে যে এই ভয়ের জায়গাটা দূর করা এবং সাংস্কৃতিক সংগঠন, নাটকের সংগঠন যারা আছে, তারা যেন নির্ভয়ে তাদের সাংস্কৃতিক তৎপরতা চালাতে পারে। যেমন শিল্পকলা একাডেমি, সারা বাংলাদেশে শিল্পকলা একাডেমিগুলি স্থবির হয়ে আছে। অনেক শিল্পকলা একাডেমি এখন পর্যন্ত দখলের মধ্যে আছে
এই শিল্পকলা একাডেমিগুলি তো সক্রিয় করতে হবে। শিল্পকলা একাডেমি যদি নিজ নিজ অঞ্চলে যারা গানের শিক্ষক কিংবা বিভিন্ন ধরনের সংস্কৃত, ছবি আঁকা, এই সমস্ত বিষয়গুলো যদি যথাযথ ভূমিকা না নেয় তাহলে তো হবে না। আপনি খেয়াল করলে দেখবেন যে ঢাকা শহরের কথাই যদি ধরেন, ঢাকা শহরে আপনি এক মাথা থেকে আরেক মাথা, আমাদের পাড়াতেও এক মাথা থেকে আরেক মাথা খাবারের দোকান, দেশি বিদেশি খাবারের দোকান কত গুণে বেড়েছে গত 2 দশকে। অথচ লাইব্রেরি বেড়েছে, লাইব্রেরি কমেছে, সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক যে থিয়েটার সেগুলি আছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে গেছে। তাইলে এবং খেলাধুলা কমে গেছে, খেলার মাঠ থাকবে না, পাঠাগার থাকবে না, তারপরে সাংস্কৃতিক কেন্দ্র, থিয়েটার, এই সমস্ত থাকবে না, শুধু খাবারের দোকান হবে। এটা তো একটা অসুস্থতার লক্ষণ। সেক্ষেত্রে এই যে বিপ্লব পরবর্তী সময়ে যে সাধারণ মানুষের মনের মধ্যে সংস্কার নিয়ে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তাহলে তার পরিণাম কি হতে পারে বলে মনে করছেন? না, এটা আকাঙ্ক্ষা পূরণ না হলে যে হতাশাটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা। কিন্তু একটা সমাজে যেমন ধরেন জুলাই গণ অভ্যুত্থানের সময় মানুষ একটা বড় ধরনের সামাজিক ডিপ্রেশন থেকে বের হয়ে আসছে। ডিপ্রেশনটা কীরকম, যে আর বোধহয় কোনোই পরিবর্তন সম্ভব না, কিন্তু সেইখান থেকে বের হয়ে আসছে, তার একটা শক্তির প্রকাশ ঘটেছে। সেই প্রকাশ ঘটার পরে তাদের প্রত্যাশা তৈরি হয়েছে, তারপর অন্তর্বর্তী সরকারের ভূমিকার কারণে আবার সেই প্রত্যাশার মধ্যে পারদ নেমে গেছে। হ্যাঁ, সেই জন্য এখন একটা নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার এই ন্যূনতম কাজগুলো যদি না করতে পারে তাহলে তো হবে না, তাহলে তো ওই আবার একটা হতাশার মধ্যে, সামাজিক হতাশার মধ্যে পুরো জাতি পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার একটা বড় জায়গা, যেটা অনেক কিছু নিয়ন্ত্রণ করে। সেইখানে কি ধরনের সংস্কার আপনি আশা করছেন একজন অর্থনীতির ক্ষেত্রে? যেমন ধরেন একটা অনেকগুলো প্রতিষ্ঠান, ধরেন মালিকরা অপরাধ করেছে, মালিকদের অপরাধের কারণে কারখানা বন্ধ করা তো এটা কোনো কাজের কথা, কিন্তু সেটা আমরা হতে দেখেছি। হ্যাঁ, সেটা অন্তর্বর্তী সরকারের সময় দেখা গেল লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে গেল, লক্ষাধিক শ্রমিক বেকার হইল, দারিদ্র বেশি করে বেড়ে গেল। এখন এই সরকারের সময় একটা বড় কাজ হচ্ছে এই কারখানাগুলো খুলে দেওয়া এবং কর্মসংস্থান। আপনারা খেয়াল করবেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কেন্দ্রীয় বিষয় হচ্ছে কর্মসংস্থান, এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার আসছিল সেই সময় যতগুলো সভা সমাবেশ হয়েছে তার শতকরা 90% দেখবেন যে তাদের কর্মসংস্থানের বিষয়টাই ছিল। বৈষম্য বিরোধী আন্দোলন যেটা, সেটাও কিন্তু কর্মসংস্থানের বিষয়টা। সুতরাং এই সরকারকেও এইটা মনে রাখতে হবে যে এখানে বাংলাদেশে একটা কেন্দ্রীয় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। এবং আপনি ধরেন স্কুল, কলেজ, হাসপাতাল, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান আছে সেখানে লক্ষ লক্ষ পদ খালি, চিকিৎসা পাচ্ছে না বাংলাদেশের মানুষ, অথচ চিকিৎসা প্রতিষ্ঠানের ডাক্তারের পদ খালি, নার্সের পদ খালি, স্বাস্থ্যকর্মীর পদ খালি, ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে না, অথচ দেখা যাচ্ছে স্কুলের শিক্ষকের পদ খালি, কলেজে শিক্ষকের পদ খালি। এখানেই কয়েক লক্ষ মানুষ আছে। মানে এটা সামগ্রিকভাবে চিন্তা করতে হবে যে কর্মসংস্থান, একটা হচ্ছে কর্মসংস্থান করতে হবে পরিমাণগত দিক, আরেকটা হচ্ছে কর্মসংস্থান যেন গুণগত দিক থেকে সমৃদ্ধ হয়। মানে শিক্ষক নিয়োগ হোক, ডাক্তার নিয়োগ হোক, সেটা যেন গুণগতভাবে উন্নত হয়। এটা হলো অর্থনীতির ক্ষেত্রে একটা বড় জায়গা। আরেকটা হচ্ছে এই যে খেলাফি ঋণ, এগুলো আমরা পরিষ্কারভাবে জানি, খেলাফি ঋণ কিংবা ব্যাংকগুলোর যে অব্যবস্থাপনা, আর্থিক খাতের যে অব্যবস্থাপনা, এটা তো বড় বড় যারা খেলাফি ঋণ করেছে, লুটপাট করেছে, সম্পদ পাচার করেছে, তাদের একটা অংশ চুপ হয়ে গেছে, কিন্তু প্রক্রিয়াটা তো বন্ধ হয় না। আপনি নতুন যে সরকার গঠন হয়েছে এর মধ্যেও কিন্তু খেলাফি ঋণ গ্রহীতা রয়েছে। এই প্রক্রিয়াটা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ নিয়েও খেলাফি প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন আছে। তো এই সমস্ত জায়গাগুলো যদি এটা ওপরের আদেশে সবকিছু চলবে, এইটা শেখ হাসিনার সময় ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যে কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নেই, প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে যাচ্ছে। সেইটা থেকে বেরোইতে হবে, উপরের আদেশে চলবে না, একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে হবে। সেখানে স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহি থাকতে হবে। স্বচ্ছতা এবং জবাবদিহি, এটা কথার কথা, এটা অনেকেই বলে, কিন্তু এইটা যদি যথাযথভাবে প্রয়োগ না করা হয় তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের সংকট থেকে আমরা বেরোতে পারবো। স্যার, ব্যাংকিং খাতের কথা বলছিলাম, ঋণ খেলাপির কথা বলছিলাম, কিন্তু সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে যে অস্থিরতা তৈরি হয়েছিল সেখান থেকে বের হয়ে আসার কিন্তু একটা প্রচেষ্টা আমরা দেখছি। সেখানে মানে আপনার পরামর্শ কি, আসলে কোনভাবে এগোলে অর্থনৈতিক ব্যবস্থা একটা সুষ্ঠু পরিবেশ আসতে পারে? সেখানেই তো স্বচ্ছতা এবং জবাবদিহির প্রশ্নটা আসে, যে সমস্ত জায়গাগুলো সমস্যা হয়েছে, যেমন খেলাফি ঋণ হচ্ছে একটা বড় ধরনের, বলা যায় যে মানে সম্পদ পাচারের একটা কিংবা লুটপাটের একটা
একটা একটা খুব প্রতিষ্ঠিত পদ্ধতি। তো সেখান থেকে বেরোতে গেলে তো ওই ব্যাংকিং খাতে একটা স্বচ্ছতার অবস্থা তৈরি করতে এবং হবে। আমরা দেখেছি যে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এই অনেক প্রবণতাটা রকম অনিয়ম অনেক হয়। বেশি। এবং বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো প্রাইভেট ব্যাংক, যে সংখ্যায় প্রাইভেট ব্যাংক হয়েছে, এত প্রাইভেট ব্যাংকের দরকারও ছিল না। তারপরে সেটা রুগ্ন হয়ে গেল। তারপরে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে সেগুলিকে চালু করার চেষ্টা করা হচ্ছে। এগুলি থেকে বেরোতে হবে। বাংলাদেশের মানুষের টাকা, এই যারা অপরাধী তাদের শায়েস্তা না করে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে রুগ্ন ব্যাংক চালু করা, এটা কোনো কাজের কথা না। হুম। এই যে ব্যাংকগুলোকে যে অনেকগুলো ব্যাংকে একীভূত করা হচ্ছে, এই প্রক্রিয়াটাকে কিভাবে দেখছেন? একীভূত করা, সেটা তো প্রচুর টাকা দিতে হলো। 20,000 কোটি টাকা বাংলাদেশের মানুষের টাকা দিতে হলো। বাংলাদেশে শিক্ষা খাতে টাকা নাই, স্বাস্থ্য খাতে টাকা নাই, যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ অবস্থা। সেখানে এই ব্যাংকগুলোকে, রুগ্ন ব্যাংকগুলোকে দাঁড় করানোর জন্য 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এর এর আর্থিক যৌক্তিকতা কী সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর্থিক যৌক্তিকতা কতটা আছে। তো আর পাশাপাশি আমাদের বেশ কিছু, গত অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু চুক্তির মধ্যে গেছে, সেটা বন্ধন নিয়ে চুক্তি হোক কিংবা আন্তর্জাতিক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, বা আপনি বিদ্যুৎ নিয়ে যে ভারতের সাথে আমাদের চুক্তিগুলো, সেগুলো নিয়েও আপনি। এগুলি কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল এই সমস্ত চুক্তিগুলো প্রকাশ করা এবং জনস্বার্থবিরোধী চুক্তিগুলিকে বাতিল করা। অন্তর্বর্তী সরকার সেগুলি বাতিল না করে নতুন আরো কিছু খুবই নতুন চুক্তি করেছে এবং কিছু চুক্তি তড়িঘড়ি করেও করতে দেখেছি। হ্যাঁ, দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য বিপজ্জনক। এই সরকারের ঘাড়ে কিন্তু এটা একটা বড় দায়িত্ব এবং বোঝা, যে চুক্তিগুলি হাসিনা সরকারের সময় হয়েছিল, পরে আবার অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, এই চুক্তিগুলো জনগণের সামনে প্রকাশ করা এবং এই ধরনের চুক্তি এইভাবে যেন আর কখনো স্বাক্ষরিত না হয়, সেটা নিশ্চিত করা। যে কোনো চুক্তি, জনস্বার্থ বিরোধী কোনো চুক্তি এরকম গোপনে তাড়াহুড়া করে টেন্ডার ছাড়া স্বাক্ষর হবে না। এবং যে সমস্ত চুক্তি জনস্বার্থ বিরোধী, এগুলি বাতিল না করলে যেটা হবে, এটা কিন্তু আর্থিক একটা বোঝা। কারণ এগুলি বেশিরভাগই হলো ঋণ নির্ভর। যেমন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, এই চুক্তি অনুযায়ী যদি সরকার চলে, তাহলে তার নিজের আয় কমে যাবে, রাজস্ব আয় কমে যাবে। অনেক বেশি দামে জিনিসপত্র যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে এবং অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা করবো কি করবো না সেটা ঠিক হবে নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। এগুলি তো হইতে পারে না। একটা স্বাধীন দেশ, মানে এটা আমার সার্বভৌমত্বের জন্যই তো। সার্বভৌমত্ব এবং অর্থনৈতিকভাবে যদি আমাদের সংকট থেকে বেরোইতে হয়, তাহলে এই চুক্তিটাই সংকটটা আরো বাড়াবে। সুতরাং এই চুক্তি থেকে বের হওয়ার রাস্তাটাই খুঁজতে হবে বর্তমান। সারা বিশ্বে জ্বালানির নিয়ে এক ধরনের সংকট আপনি দেখছেন এবং বাংলাদেশেও সেই সংকটের আঁচ লেগেছে। জ্বালানির সংকট নিরসনে বাংলাদেশ সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত বলে মনে হয়? এখন তো এটা তো কয়েকটা আছে স্বল্প মেয়াদে, যেমন স্বল্প মেয়াদে এই জ্বালানি সম্পদ যাতে যথাযথভাবে ব্যবহার হয়, এর মধ্যে যেন কারচুপি না থাকে, দুর্নীতি না হয়, সেটা দেখা। আবার দীর্ঘমেয়াদে আমি মনে করি যে কারণে আজকের সংকটে আমরা বেশি সাফার করছি, সেটা হচ্ছে আমদানি নির্ভর, বিদেশি ঋণ নির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর জ্বালানি বিভিন্ন ধরনের নীতি নেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থাটা হয়েছে। আমরা বহু বছর থেকে বলছি যে জাতীয় সক্ষমতার উপর দাঁড়াইতে হবে। জাতীয় সক্ষমতার উপর দাঁড়িয়ে আমাদের যদি গ্যাস অনুসন্ধান উত্তোলন হয়, জাতীয় সক্ষমতার উপর দাঁড়িয়ে যদি নবায়নযোগ্য জ্বালানি আসে, তাহলে কিন্তু এই যে ইরানের যুদ্ধ দশকের পর দশক চললে বা সারা পৃথিবীতে জ্বালানি সংকট থাকলেও বাংলাদেশে কোনো সমস্যা হইতো না। বাংলাদেশ সমস্যা হচ্ছে কারণ আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছে, বিদেশি ঋণ নির্ভরতা বাড়ানো হয়েছে। বলা হচ্ছে যে আসলে আমরা যে সময়ের উপর দাঁড়িয়ে আছে আমাদের বেশিরভাগই আমদানি নির্ভর। হ্যাঁ, তো এগুলি থেকে বেরোতে হবে। বেরোনোর জন্য এই সরকার যদি সূচনা করে, কাজগুলো সূচনা করে, আমি মনে করি কয়েক বছরের মধ্যেই একটা বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। আইএমএফ বা বিশ্ব ব্যাংকের আইএমএফ এবং বিশ্ব ব্যাংক, এডিবি, জাইকা, এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো আমরা যদি শেখ হাসিনা সরকারের অর্থনীতিকে বলি লুটপাটের অর্থনীতি, তাহলে এর সাথে যাদের দায় আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি এবং জাইকা, এই চারটা প্রতিষ্ঠান। তাইলে শেখ হাসিনা সরকারের সময় লুটপাটের অর্থনীতি বলে তারপরে যদি এই প্রতিষ্ঠানগুলোর উপরে নির্ভরশীলতা অব্যাহত থাকে, তাহলে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। আমাদের অর্থনৈতিক নীতি কী হবে, জ্বালানি নীতি কী হবে, আমাদের স্বাস্থ্যনীতি কী হবে, শিক্ষানীতি কী হবে, এটি যদি বিশ্ব ব্যাংক কিংবা এডিবি কিংবা জাইকা নির্ধারণ করে, তাহলে তো স্বাধীন সার্বভৌম দেশে পরিকল্পনাটা প্রেসক্রিপশন নির্ভর না হয়ে আমাদের মতো করে আমাদের নিজস্ব একটা, এটাকে বলা হয় যে জাতীয় স্বার্থকে কেন্দ্রে রেখে, জনস্বার্থকে কেন্দ্রে রেখে, নিজেদের সক্ষমতাকে বৃদ্ধি করে
এই সমস্ত নীতিমালা তৈরি করতে হবে। এবং সবচেয়ে এটার জন্য যেটা দরকার সেটা হলো জনগণকে জানতে হবে। যেমন আপনি যদি খেয়াল করেন, এই যে পলিসিগুলি নির্ধারিত হয় এগুলোর কোনোটা কিন্তু বাংলা ভাষায় হয় না। মানে কাদের জন্য করা হয় নীতিমালা? আপনি ধরেন যেটা আমরা সাধারণ মানুষের জন্য জ্বালানি করছি। নীতি বলেন কিংবা অন্যান্য যে সমস্ত নীতিগুলো আছে, সেটা যেহেতু বিশ্বব্যাংক, এডিবি, তাদের নানা রকম কনসালটেন্ট তারা করে, তো তারা ইংরেজি ভাষায় করে। তাহলে এটা এটা তো বাংলাদেশের মানুষের জন্য করে। আপনি নদী নিয়ে পরিকল্পনা হচ্ছে, ডেল্টা প্ল্যান, পুরোটাই হচ্ছে ইংরেজিতে লেখা। তো বাংলাদেশের নদীর পাড়ের মানুষ তো জানেও না নদী নিয়ে তাদের কি হচ্ছে। তার মানে কি এ সরকার একটা বড় এজেন্ডা হতে পারে যে যা কিছু করি আমার মাতৃভাষায় হওয়া উচিত? মাতৃভাষায় করতে হবে এবং সেটা জনগণকে জানাইতে হবে। এবং সেটা বিশ্বব্যাংক, এডিবি, যে জাইকা, আইএমএফ, তাদের উপরে নির্ভরশীলতা কমাইতে হবে। এই নির্ভরশীলতা অব্যাহত থাকা মানেই হচ্ছে এই সরকার কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না যদি এই নির্ভরশীলতা অব্যাহত থাকে। আমরা প্রায় শেষ করে এসেছি, মানে শেষ প্রশ্ন করতে চাই। দীর্ঘ সময় ধরে আপনি মানুষ নিয়ে ভেবেছেন, মানুষের অধিকার আদায়ের কথা বলেছেন। এই সময় এসে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আপনার সবচেয়ে বড় বার্তাটা কি থাকবে? বার্তাটা হচ্ছে যে একটা দেশে কতটা যত সঠিক পথে চলবে সেটা নির্ভর করে যে একটা দেশের নাগরিকরা সক্রিয় নাগরিক কিনা। আর সক্রিয় নাগরিক মানে হচ্ছে যে সে তার অধিকার সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে শুধু সজাগ থাকবে না, সরবও থাকবে। সরব এবং সজাগ নাগরিক ছাড়া সক্রিয়তা হয় না। আর সক্রিয় নাগরিক যদি না হয় তাহলে দেশ যথাযথ পথে অগ্রসর হতে পারে না। এবং সরকারকে যদি জবাবদিহির মধ্যে আনতে হয়, নাগরিকদের সক্রিয় থাকতে হবে। নাগরিকদের মধ্যে যদি এই বোধ থাকে যে আমি কথা বলতে পারবো না, কথা বললে আমার ঝামেলা হবে, লিখতে পারবো না, এই পরিস্থিতি যদি হয় তাহলে সেই দেশ কখনো পরিবর্তন করতে পারবে না। এখন এই পরিস্থিতিতে পরিবর্তনের উপায় কি? পরিবর্তনের উপায় হচ্ছে নাগরিকদের আরও বেশি সরব হওয়া, সক্রিয় হওয়া। স্যার ধন্যবাদ স্যার, অনেকটা সময় নিয়েছি। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।